সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বকুলবাড়ি ইউনিয়ন কলেজের ধারাবাহিক অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কামরুল ইসলাম সোহেল, প্রভাষক গণিত বিভাগ, বকুলবাড়ি ইউনিয়ন কলেজ, গলাচিপা, পটুয়াখালী। আজকে আমার আলোচনার বিষয় ত্রিকোণমিতিক সূত্র ও মান। এর আগেও একটা ক্লাস আমি ত্রিকোণমিতিক উপরে করেছিলাম, আজকে তারপরের অংশটা করব। তো ত্রিকোণমিতি অঙ্ক করার প্রথম ক্লাসে আমি ত্রিকোণমিতির সংজ্ঞা, ত্রিকোণমিতি কি, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আর ওই দিকে আমরা যাব না, যেহেতু সময় সংক্ষিপ্ত। তো প্রথমে আমি ত্রিকোণমিতির সূত্রগুলো নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করব, কারণ ত্রিকোণমিতির সূত্র না পারলে অঙ্ক করার কোনো প্রশ্নই আসে না, মানে কোনো সমস্যার সমাধান করতে পারবো না বা পারা যাবে না। তো আমরা একটু সূত্রগুলো এখানে তুলি। দেখো, sin of a plus b, 2 নম্বরে sin of a minus b, 3 নম্বরে cos of a plus b, 4 নম্বরে cos of a minus b। দেখো এদিকে এখানে লিখেছি কি sin of a plus b, এটার সূত্র হলো sin a cos b। sin এর এখানে যদি প্লাস হয় তো সূত্রের মাঝখানেও প্লাস হবে। প্রথম sin এর সাথে a আসছে, cos এর সাথে b চলে আসছে, এবার cos এর সাথে a আসবে, cos এ sin b, মানে এইটা ঘুরে গেছে। ঠিক এটা কোণের মানটা sin a এখানে হইছে cos a, cos b এখানে হইছে sin b। এরপরে sin of a minus b, sin a cos b minus cos a sin b। তো প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, দেখো sin এর এখানে যদি প্লাস হয় এখানে প্লাস, আবার যদি মাইনাস হয় এখানে মাইনাস। sin এর যে সূত্রগুলো নিব তখন দুইটা ভিন্ন রেশিও চলে আসবে, একটা sin আর একটা cos। একটার সাথে a থাকলে মনে করো sin এর সাথে a আছে, তাহলে cos এর সাথে b আসবে, একই সাথে দুইটা ভিন্ন রেশিও চলে আসবে, একটা sin আর একটা cos। আর cos এর সূত্রগুলো যখন নিব তখন দুইটা সেম রেশিও, একই রেশিও একসাথে আসবে, cos a cos b। এখানে দেখো sin এর প্লাস আছে, সূত্রের মাঝেও প্লাস, কিন্তু cos এর বেলায় বিপরীত, cos এর এখানে প্লাস আছে তাহলে এখানে মাইনাস হবে, sin a sin b। উপরের সূত্র আর এই সূত্রের সাথে একটু মিল করি। আবার এখানে দেখো sin cos দুইটা ভিন্ন রেশিও, আর cos এর সূত্রের বেলায় দুইটা সেম একই জাতীয় অনুপাত একসাথে, cos a cos b। আবার যখন sin লিখলাম তখন sin a sin b। আবার দেখো cos এর বেলায় এখানে প্লাস আছে, এখানে বিপরীত চিহ্ন মাইনাস আছে, কিন্তু sin এর সময় এখানে প্লাস হলে এখানেও প্লাস, এখানে মাইনাস হলে এখানেও মাইনাস। সেই আমরা পরের সূত্রটা দেখি, cos এ এটা মাইনাস আছে তাহলে এখানে প্লাস হয়ে যাবে, মানে cos a cos b প্লাস sin a sin b। আমরা এই একটি মেথডে ত্রিকোণমিতির অনেকগুলো সূত্র নিয়ে আসব। এই সূত্রগুলো মনে রাখার কৌশল বললাম, যখন cos এর সূত্র চলে আসবে তখন দুইটা সেম রেশিও, দুইটা cos একসাথে বসবে, দুইটা sin একসাথে বসবে, একটার সাথে a থাকবে আর একটার সাথে b থাকবে। আবার যখন sin এর সূত্র আসবে তখন দুইটা ভিন্ন রেশিও, একটা sin একটা cos, এখানেও একটা cos একটা sin। a sin এর সাথে আসলে b cos এর সাথে চলে আসবে, এখানে প্লাস হলে sin এর সূত্রে প্লাস হবে, কিন্তু cos এর সূত্রের বেলায় যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন বসবে, এখানে প্লাস এখানে মাইনাস, এখানে মাইনাস এখানে প্লাস। এখন এই সূত্র থেকে আমরা অন্যান্য অনেক সূত্রগুলো নিয়ে আসব, যেমন ধরো এই 1 নং 2 নং 3 নং 4 নং আমি নাম্বারিং করে রেখেছি এখানে। তো 1 আর 2 এই দুইটা যোগ করে দেব, যে 1 আর 2 যোগ করে কি করে, আমি রাত দেখাবো না, সরাসরি যোগফলটা বসাবো। তো দেখো 1 এটা 2 এটা 1 নং আর 2 নং যোগ করে দেই। তো যোগ করার সময় যদি প্লাস মাইনাসে ভ্যানিশ করা যায়, কাটা যায়, কেটে দিব, তো এখানে cos a sin b, এখানেও দেখো cos a sin b, এটা মিলে গেছে, এটা বাদ দিয়ে দেব, বাকি থাকে কি এখানে sin a, এখানেও sin a, cos b তাহলে a যোগ a, কথার অর্থ কি
2a, তাহলে এই টোটালটা যদি a হয় তাহলে এটাও a, তাই এক্ষেত্রে দেখো 2 sin a cos b সমান, আমি তো ডান পক্ষ যোগ করে দেখালাম, বাম পক্ষ তো যোগ করে দেখাতে হবে, তাহলে sin of a plus b plus sin of a minus b। তাহলে অঙ্কে যদি সূত্র আসে 2 sin a cos b, আমরা কি পাবো লিখতে হবে, তখন sin of a plus b plus sin of a minus b। আবার একই ভাবে 1 থেকে 2 বিয়োগ করো, একই নিয়মে বিয়োগ করি, 1 থেকে 2 বিয়োগ করব। আমরা জানি বিয়োগের সময় নিচে যে রাশিটা থাকে ওই রাশিটার চিহ্ন পরিবর্তন হয়ে যায়, নিচে যে রাশিটা থাকবে ওই রাশিটার চিহ্ন পরিবর্তন হবে। চিহ্ন পরিবর্তন হলে এখানে কি আছে, এখানে আছে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস, আর এটার আগে কোনো চিহ্ন নাই, যেখানে কোনো চিহ্ন নাই ওইখানে যোগ চিহ্ন ধরতে হবে। তাহলে দেখো এখানে যোগ চিহ্ন ধরে নিছি, তাহলে যোগ চিহ্ন যেহেতু বিয়োগ করব তাহলে প্লাস মাইনাস হয়ে যাবে, এইটা মাইনাস এইটা প্লাস, তাহলে এটা কাটা যায়, এইটা আর এটা থাকে, এই মাইনাসটা তো চিহ্ন পরিবর্তনের জন্য প্লাস হয়ে গেছে, তাহলে এটাকে কি লেখা যায় 2 cos a sin b সমান sin of a plus b minus sin of a minus b। দেখো এই 1 আর 2 থেকে যোগ বিয়োগ করে আমরা আরো দুটো সূত্র নিয়ে আসলাম, এরপরে আবার 3 আর 4, এবার 3 নং আর 4 নং যোগ করো, 3 নং আর 4 নং যোগ করলে এটা মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে কাটা যাবে, এইটা থাকে cos a cos a, উপরে cos b নিচেও cos b, তাহলে যোগ করলে 2 cos a cos b। এখানে কি আসে cos of a plus b plus cos of a minus b। আমি আগে বলছিলাম cos এর সূত্রের বেলায় একটু ব্যতিক্রমী, দেখো sin এর সূত্রের 1 থেকে 2 বিয়োগ করে আমরা এই ফর্মুলাটা পেয়েছি, 1 আর 2 যোগ করে এটা পেয়েছি, সেই নিয়ম অনুসারে 3 আর 4 এটা যোগ করে এটা পেয়েছি, তো এটা বিয়োগ করছি, আগেরটার নিয়ম অনুসারে এটাও করা উচিত 3 থেকে 4 বিয়োগ করা, কিন্তু cos এর বেলায় বিয়োগটা একটু বিপরীত ধরনের, মানে উল্টো পদে 4 থেকে 3 বিয়োগ করব, উল্টো বিয়োগ 4 বিয়োগ 3, মানে এটা আগে রাখবো এটা নিচে রাখবো, তাহলে যেইটা নিচে রাখবো বিয়োগের সময় ওইটারই চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, তো এইটা নিচে রাখলে এটা মাইনাস হয়ে যাবে, তো এটা কাটা যায়, আবার এইটা নিচে আছে মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে এই দুইটা যোগ করে দাও 2 sin a sin b সমান 2 sin a sin b সমান cos of a minus b minus cos of a plus b। তাহলে cos এর মাইনাসের বেলায় দেখো আগে মাইনাসটা, উপরে তিনটে সূত্রের শেষের অংশে মাইনাস চলে আসছে, প্লাসের হোক মাইনাসের হোক শেষের অংশে মাইনাস, কিন্তু এই 4 নাম্বার সূত্রটা প্রথমে মাইনাস, তারপরে এই মাইনাস তো আবার সূত্রের মাইনাসই, ব্র্যাকেটের ভিতরে এটা প্লাস, তাহলে এখানে গেল 4টা সূত্র, এখানে এই আরো 4টা সূত্র দেখলাম, 4 4 8টা সূত্র। এরপরে একই নিয়মে আমরা আরো 4টা সূত্র লিখে দেখাবো। 9 নাম্বার sin c প্লাস sin b। দেখো sin c প্লাস sin b, sin এর সূত্র, যখনই sin এর সূত্র আসবে দুইটা বিপরীত রেশিও আসবে, একটা sin আর একটা cos, এই দুই ও সূত্রের দুই, যদি প্লাস হয় তাহলে sin এর সাথে প্লাসটা c প্লাস d বাই 2, আবার তাহলে একটা sin আসছে পরেরটা cos আসবে, cos একটা প্লাস হয়েছে পরেরটা মাইনাস c মাইনাস d বাই 2। একই ভাবে 10 নম্বরে sin c মাইনাস sin b, sin এর প্লাসের সূত্রের সময় sin এর সাথে প্লাসের ধনাত্মক অংশ চলে আসছে আর cos এর সাথে এই ঋণাত্মক অংশটা চলে আসছে, আবার মাইনাসের সময় তাহলে এইটা উল্টে যাবে, মানে cos এর সাথে প্লাসের অংশটা চলে আসবে, sin এর সাথে মাইনাসের অংশটা চলে আসবে, তো লেখো 2 cos c plus d by 2 sin c minus d by 2। এরপরে
এখানে দেখো সাইনের সময় প্লাস মাইনাস যাই আসুক, একটা সাইন আর একটা কস, এখানেও একটা কস আর একটা সাইন। কিন্তু এবার কসের সূত্রগুলো লিখবো, cos c প্লাস cos d, দুটোটা সাইন অথবা দুটোটা cos চলে আসবে। তো লেখো আগের সূত্রগুলো যখন cos আসছে দুইটা একই জাতীয় ত্রিকোণমিতিক অনুপাত আমরা একসাথে লিখেছি, 2 cos c প্লাস d বাই 2 আবার cos c মাইনাস d বাই 2। বারো নম্বর cos এর মাইনাসটা দেখছি, এবার cos এর প্লাসটা দেখেছি, এবার মাইনাসটা cos c মাইনাস cos d, 2 sin c প্লাস d বাই 2 আবারও sin, সব উপরে যত তিনটা সূত্র লেখা, এই যত সূত্র লেখা সবগুলো কিন্তু c মাইনাস d c মাইনাস d c মাইনাস d, কিন্তু এই cos এর বেলায় শেষের মাইনাসটা বিপরীত হয় যায়, মানে উল্টো হয়। এই উপরেরগুলো লিখলাম c মাইনাস d, এটা লিখবো d মাইনাস c বাই d। এখানেও দেখো একেবারে নিচের সূত্রটা সবগুলো ডান পাশে মাইনাস b, কিন্তু এই প্রথম যে একেবারে এই চারটার শেষেরটা cos এর সাথে a মাইনাস b টা আগে প্লাস একটা পরের অংশে, এটাও এই উল্টো, মানে উল্টোভাবে আসে। এই দেখালাম ত্রিকোণমিতিক সূত্রগুলো। তো এই সূত্রগুলো আমার ত্রিকোণমিতিকের যত সমাধান আছে, অনেক সমস্যা সমাধান করতে এই সূত্রগুলো প্রয়োজন হবে। এবার আমি ত্রিকোণমিতিক মান নির্ণয় দেখাবো, কিভাবে মান বের করা যায়। তো মান আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো ক্যালকুলেটরের সাহায্যে বের করা যাবে, যেটা সময় সাপেক্ষ। আর যখন আমরা একাদশ দ্বাদশ শ্রেণী পার হয়, মানে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আমরা হায়ার লেভেলে এডমিশন নিতে যাব ভর্তি পরীক্ষা, তখন কিন্তু আর ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। কিছু টেকনিকের মাধ্যমে মানগুলো বের করে নিতে হবে বা বের করা জানতে হবে। যদি কেউ মুখস্থ রাখতে পারো তাহলে বেটার, আর যদি মুখস্থ রাখা সম্ভব না হয় তাহলে আমি গত ক্লাসেও হাতের আঙ্গুল দিয়ে ত্রিকোণমিতিক মানগুলো বের করা শিখিয়েছিলাম, আজকেও দেখাবো। তো আমি একটা হাত অঙ্কন করি। দেখা দিকে এটা ধরি 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আমি পাশে বক্সও অঙ্কন করে রেখেছি। দেখো দিকে sin থিটা, cos থিটা, tan থিটা, cot থিটা, sec থিটা, cosec থিটা। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এবার আমি মানগুলো বের করা দেখাই। প্রথমে সাইন, তো আমি এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজে নিলেও হবে, আবার ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে নিলেও হবে। তো আমরা ঘড়ির কাঁটার দিকে নিয়ে বিবেচনা করি, মানে ঘড়ির কাঁটা তো ডান থেকে ঘুরে, তো এদিকে নিলাম। প্রথমে সাইন, দেখো যে আঙ্গুলটা আমি বিবেচনা করব, যে আঙ্গুলটার মান বের করব, তার পূর্ববর্তী আঙ্গুলের সংখ্যাকে আমরা রুট করে 2 দিয়ে ভাগ করব। সবগুলোর সময় একই নিয়ম। যে আঙ্গুলটা আমি বিবেচনা করব তার পূর্ববর্তী মানে আগে যে কয়টা আঙ্গুল আছে ওই আঙ্গুলের সংখ্যাকে বর্গমূল করে 2 দিয়ে ভাগ করার পরে যে মান পাবো ওইটাই আমার এই বক্সে এনে বসিয়ে দেব। তাহলে আমি সাইনের মানগুলো প্রথম বসাই। দেখো দিকে sin 0 ডিগ্রি, এই মানটা বের করব কিভাবে? সাইনের 0 ডিগ্রির মান কিভাবে? এই আঙ্গুলটা নিলাম, তার আগে কোনো আঙ্গুল আছে? কোনো আঙ্গুল নাই, তাহলে একটা আঙ্গুলের মানে 0। তো বলছি কি তাকে রুট করে 2 দিয়ে ভাগ করব। 0 রুট করলে কত হয়? 0ই হয়। 0 রুট করলে 0 হয়, 0 ভাগ 2,
0 কে 2 দিয়ে ভাগ করলে 0, শুধু 2 দিয়ে না, 0 কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 0ই হয়, মানে শূন্যই হয়। তাহলে sin 0 ডিগ্রির মান কত পাইলাম? 0। এরপরে কত? sin 30 ডিগ্রির মান, লেখো sin 30। তো দেখো এদিকে আমি কি বলেছিলাম, যে 30 আছে এখানে, যে আঙ্গুলটার মান আমি বিবেচনা করব অথবা বের করব তার পূর্ববর্তী আগে যে কয়টা আঙ্গুল আছে তার বর্গমূল করে আমরা 2 দিয়ে ভাগ করব। তো এখানে 30 এর আগে কয়টা আঙ্গুল? 1, 1 এর রুট করো ভাগ 2, সর্বদা একই নিয়ম, 1 এর রুট করলে একই হয়, ভাগ 2, 1 ভাগ 2 মানে হাফ। এরপরে sin 45 ডিগ্রির মান 45 আছে এখানে, দেখো 45 এর আগে মানে পূর্বে আঙ্গুল আছে কয়টা? একটা দুইটা, তাই এই 2 এর রুট করো ভাগ 2। তো উপরে √2, নিচে শুধু 2 কে লেখা যায় √2 * √2, কারণ √2 গুণ করলে √2 স্কয়ার, তো স্কয়ার আর উপরে √2 নিচে √2 কাটা যায়, উপরে থাকে 1 নিচে থাকে √2, লেখো 1/√2। এরপরে sin 60 ডিগ্রির মান, 60 মান বিবেচনা করব, এখানে আছে 60 ডিগ্রি, এই 60 ডিগ্রির আগে আঙ্গুল আছে কয়টা? 1 2 3, লেখো 3, এই আঙ্গুল সংখ্যা। তারপরে কি বলছি, এই আঙ্গুল সংখ্যাকে কি করতে হবে? রুট করতে হবে, তারপরে ভাগ করব 2 তে। তাহলে sin 60 ডিগ্রির মান √3/2। sin 90 ডিগ্রির মান, দেখো 90 আছে এখানে, sin 90 ডিগ্রির মান বের করার ক্ষেত্রে 90 এর আগে আঙ্গুল আছে কয়টা? দেখো sin 90 এর মান এখানে আঙ্গুল আছে 1 2 3 4, তার রুট করব, ভাগ করব 2 দিয়ে, 4 এর রুট করলে 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, তাহলে sin 90 এর মান 1। এরপরে cos এর মান, আমরা যে আঙ্গুলটা নিয়েছি cos এর মানও এই ফিগারে, এই হাতের ফিগার দিয়ে বের করা যাবে। যে আঙ্গুলটা নিয়েছি তার পূর্ববর্তী আঙ্গুলগুলো বিবেচনা করেছি, কিন্তু cos এর বেলা তার আগে এবার নিছি বামে, আমরা ডানের আঙ্গুলগুলো নেব। যেমন cos 0 ডিগ্রির মান টা আমি বের করে দেখাই। cos 0 ডিগ্রির মান বলছি কি, sin এর বেলা আমরা বাম পাশে আঙ্গুল নিয়েছি, cos এর বেলায় নেব আমরা ডান পাশে আঙ্গুল। কয়টা আঙ্গুল এখানে? 1 2 3 4, 4, এত এর রুট ভাগ 2, 4 এর রুট করলে 2 ভাগ 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, মানে cos 0 ডিগ্রির মান 1। তাই এর চেয়েও আমার একটা সহজ পদ্ধতি আছে, যে sin এর মানগুলো বের করার পরে cos এর মানগুলো যখন বের করব, এই মানটাকে আমরা উল্টো মিলে লিখলেই হবে, মানে sin 90 ডিগ্রির মান cos 0 ডিগ্রির মান, sin 60 এর মান cos 30 এর মান, √3/2। আবার এই 45 তো মাঝে, এটা মাঝখানেই থাকবে, হাফ 0। আরেকটু বলি, দুইটা কোণের যোগফল যদি সমকোণ হয় মানে 90 ডিগ্রি হয়, ওই দুইটা কোণের মান সেম। কিভাবে? 90 আর 0, 90 আর 0 যোগ করলে 90 ডিগ্রি, তাহলে sin 90 ডিগ্রির মান যেটা, cos 0 ডিগ্রির মান ওইটাই। আবার sin 30, 30 আর 60 যোগ করলেও 90, তাহলে sin 30 এর মান যেটা, cos 60 এর মান ওইটা। 45 45 যোগ করলে 90 হয়, সেই ক্ষেত্রে sin cos 45 ডিগ্রির মান একই রকম। তাহলে sin এর মানটা বের করার পরে এই মানটা ঘুরাইয়া মানে বিপরীত দিক থেকে লিখলে আমরা cos এর মানটা পাবো। এরপরে আমরা tan এর মানটা বের করা দেখাই। tan এর মানকে আবার ঘুরিয়ে দেখলে আমরা cot এর মানটা পাবো। তো tan এর মান বের করব কিভাবে? দেখো তোমরা, আমি এই 0 ডিগ্রি নেব, tan 0 ডিগ্রি সমান যে আঙ্গুলটা নেব তার পূর্ববর্তী আঙ্গুল ডিভাইডেড মানে ভাগ তার পরবর্তী আঙ্গুল, মানে বাম পাশের আঙ্গুল ভাগ তার ডান পাশের আঙ্গুল, রুট সহ যে আঙ্গুল নেব, মানে এটা মনে করি থিটা, তাহলে থিটা এর বাম পাশে আঙ্গুল সংখ্যা ভাগ থিটা এর ডান পাশে
আঙ্গুল সংখ্যা। তো দেখো থিটা এর বাম পাশে যখন 0 ডিগ্রি নেব, 0 এর বাম পাশে কোনো কিছু নাই মানে 0। থিটা এর ডান পাশে আছে কত 1 2 3 4 চারটি আঙ্গুল। শূন্যকে 4 দিয়ে ভাগ করলে 0, শূন্যের রূপ করলে শূন্যই হয়। tan 0 ডিগ্রির মান 0। একই ভাবে tan 30 মান, tan 45 এর মান লেখো। tan 30 আছে কোন জায়গায় দেখো, থিটা এর বামে কয়টা আঙ্গুল? একটা। থিটা এর ডানে কয়টা আঙ্গুল? 1 2 3 তিনটা আঙ্গুল। এটা রূপ। কোণের রূপ করলে 1 আর 3 রূপটা ভাঙা যায় না, ভাঙলে পূর্ণ সংখ্যায় আসে না। তাই 1/√3। এরপরে আছে tan 45 ডিগ্রি, লেখো tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি বের করব কিভাবে? দেখো এই 45 ডিগ্রি আগে আঙ্গুল কয়টা? 1 2 দুইটা আঙ্গুল। 45 ডিগ্রির পরে কয়টা? 1 2 নিচেও 2। এত রূপ 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, 1 এর রূপ করলে একই হয়, মানে tan 45 এর মান 1। এরপরে tan 60 ডিগ্রির মান, এখানে বলা কি থিটা এর বাম পাশের আঙ্গুল। থিটা এর বাম পাশের আঙ্গুল কয়টা? যখন আমরা tan 60 ডিগ্রির মান বের করব, 1 2 3, 60 ডানে কয়টা আঙ্গুল? একটি। 1 দিয়ে কোন সংখ্যাকে ভাগ করলে ওই সংখ্যায় রূপটা থেকে যাবে। tan 60 এর মান √3। এরপরে tan 90 ডিগ্রির মান, tan 90 দেখো 90 আছে এখানে, বলা কি থিটা এর বাম পাশের আঙ্গুল। থিটা এর বাম পাশের আঙ্গুল কয়টা? বাম পাশে কয়টা আঙ্গুল? 1 2 3 4 চারটি আঙ্গুল। তারপর বলা থিটা এর ডান পাশে আঙ্গুল। ডান পাশে মানে এই পাশে কয়টা আঙ্গুল? একটিও নাই, মানে 0। 4 কে 0 দিয়ে ভাগ করব। কোন সংখ্যা কি 0 দিয়ে ভাগ করা যায় না, ভাগ করলে অসংজ্ঞায়িত বা ইনফিনিটি হয়। একে অসংজ্ঞায়িত বলে। অসংজ্ঞায়িত কি? যাকে সুসংজ্ঞায়িত করা যায় না, যার নির্দিষ্ট কোনো মান পাওয়া যায় না, মানে ফিক্সড মান পাওয়া যায় না, সেটা হচ্ছে অসংজ্ঞায়িত। কেন 0 দিয়ে ভাগ করা যায় না সে ব্যাখ্যাও আছে। কারণ 0 ভাজক হতে পারে না। নিচে আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করি ওই সংখ্যাটা তো ভাজক। যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকেই ভাজক বলে। 0 কখনোই ভাজক হতে পারে না। এখন যদি কোশ্চেন আর 0 কেন ভাজক হতে পারে না, তাহলে সেই কোশ্চেনের উত্তরে আমি বলবো কারণ 0 সার্থক অঙ্ক না। 0 হচ্ছে সহকারী অঙ্ক। যে সার্থক না সে কখনো ভাজক হতে পারে না। তাহলে tan এর মানটা বের করতে যেহেতু বের করা হয়ে গেছে, তাহলে cot এর মানটাও একেবারে সহজ, মানে ওই মানটা উল্টাই দিলেই হবে। যেমন এই 90 ডিগ্রির মান প্রথমে চলে আসবে, তারপরেরটা আসবে 1/√3 0। আবারও বলি tan আর cot এর বেলায় দুইটার যোগফল 90 ডিগ্রি হলে ওই মান দুইটাও সমান। যেমন tan 90 আর 0 যোগ করলে 0 হয়, 90 হয়। তাহলে এটা 90 ডিগ্রির মান ইনফিনিটি, 0 ডিগ্রির মানও cot এর বেলায় ইনফিনিটি। এরপরে দেখো sec আর cosec, এখনো দুইটা ঘর বাকি আছে। তো sec আর cosec এর বেলায় sec থিটা কিসের উল্টো, cosec থিটা কিসের উল্টো? আমি হেক্সাগন চিত্রের মাধ্যমে দেখিয়েছিলাম যে কোণাকুণি বিপরীত সংখ্যা বসে। সাইনের উল্টো পাশে বিপরীত পাশে ছিল cosec, তাহলে সাইনের বিপরীত হচ্ছে cosec, cosের বিপরীত হচ্ছে sec। যেহেতু secটা আগে, তাহলে sec এর মানটাই লিখে আগে হর লব চেঞ্জ করে দেব। এই এখানে আছে শুধু 1, যেখানে একটি সংখ্যা থাকে ওটাও একটা ভগ্নাংশ। কিরকম ভগ্নাংশ? যার হর হিসাবে সবসময় 1 থাকে। তাহলে 1 উপরে নিচেও 1, 1 কে 1 দিয়ে ভাগ করলে 1ই হয়। এইটা হর লব হবে, লব হর হবে। এটা √2 উপরে নিচে 1 লেখার প্রয়োজন হয় না। তো cos এর বেলায় 2 উপরে নিচে 1, নিচে 1 লেখা তো এই 0, শুধু 0 আছে, নিচে কি? নিচে 1 আছে, তাহলে 1 উপরে যাবে, 0 নিচে নামে যাবে। তো 0 দিয়ে আবার 1 কে ভাগ করতে হবে। আমি এই tan এর মানটা বের করার সময় বলেছিলাম 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, মানে অসংজ্ঞায়িত অথবা ইনফিনিটি। এরপরে cosec এর মান, আবার sin এর মানটা হর লব চেঞ্জ করে দিলে, sin এর মান হর লব চেঞ্জ করে দিলে আমরা cosec এর মান পাবো। তাহলে 0 নিচে নেমে যাবে, 1 উপরে উঠে যাবে। আবার এটা
অসংখ্যায়িত, অথবা যে সেকের মানটা যদি আমরা উল্টো মিলে লিখি মানে শেষেরটা প্রথমে তারপর একটা পর্যায়ক্রমে লিখলেও আমরা কোসেকের মানটা পাওয়া যাবে 2√2 1। তো এভাবে আমরা ত্রিকোণমিতিক মানগুলো বের করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। তো করোনাকালীন এই দুঃসময়ে যদি এই সমস্যার সমাধানে অথবা বুঝতে তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমার ফেসবুক পেজে, কলেজের ফেসবুক পেজে অথবা ইউটিউবে যে কোনো জায়গায় আমাকে কমেন্ট অথবা শেয়ারের মাধ্যমে জানালে আমি পরবর্তী ক্লাসে অথবা কমেন্টের উত্তরে আমি এই সমস্যার সমাধান করে দিব। তো করোনাকালীন এই সময় তোমরা অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবে না। যদি বের হতেই হয় সামাজিক 3 ফুট দূরত্ব বজায় রেখে তোমরা চলাফেরা করবে, হাতে গ্লোভস ও মুখে মাস্ক ব্যবহার করবে এবং বাসায় ফেরার সাথে সাথে সাবান অথবা হ্যান্ড স্যানিটাইজার দ্বারা ভালোভাবে হাত 20 সেকেন্ড ধরে হাত পরিষ্কার করবে। তো মনে রাখবে সবসময় করোনা ভাইরাস, নোভেল করোনা ভাইরাস কোভিড-19 কোনো আতঙ্ক নয়, সচেতনতাই এর প্রতিরোধের উপায়। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনায় আজকের মতো অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।